যারা যারা রেওমিল ওয়ান শট ভিডিওটা দেখছো তাদেরকে আমি সবাইকে বলছিলাম যে আমরা সমন্বিত ক্রয় সংক্রান্ত একটা ওয়ান শট ভিডিও আনবো, যেটাতে আমি তোমাদের বুঝিয়ে দিব যে সমন্বিত ক্রয়ের জিনিসটা কী এবং এটা কীভাবে রেওমিলের প্রভাব ফেলে। তো ভাইয়া, এটার জন্য আমি তোমাদের একটা কেস স্টাডি তৈরি করছি। তো এটা হলো এই কেস স্টাডি। এটা মূলত অনেক জটিল হইতে পারে, জটিল লাগতে পারে অনেক, মানে এটা বোঝা যাচ্ছে না, এটার আগামাথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, এখানে কী ঘটলো বা কী নিয়ে কী লেখা হয়েছে এগুলো তোমরা কিচ্ছু বুঝতেছো না। কিন্তু ভাই একটু ধৈর্য ধরো, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আমি তোমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কেস স্টাডিটা বুঝিয়ে দিব। একটু ধৈর্য ধরো আর আমার সাথে আমাকে ফলো করো, আমি কী কী তোমাদের বোঝাতে চাচ্ছি। কারণ এটাতে তোমরা অনেকে ভুল করো, সমন্বিত ক্রয় এটা নির্ণয় করতে তোমরা ভুল করো, এবং যেহেতু তোমরা অনেকে ভুল না করলেও বুঝো না যে ভাইয়া সমন্বিত ক্রয় জিনিসটা কী, এটা কেন প্রভাব ফেলে, এটা অনেকেই মানে বেস লেভেল থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নাই। এ কারণে আমি তোমাদের এটা রেডি করছি। তো মনে রাখবা, ক্রয় ও সমন্বিত ক্রয় সংক্রান্ত গোজামিল দূর করি, এটা হচ্ছে আমি এটার নাম দিছি। সমন্বিত ক্রয়ের সূত্রটা কি? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, এটা হচ্ছে সমন্বিত ক্রয়। কারণ কি, এই সূত্রটার কারণ তোমাদের বুঝিয়ে দিই। কারণ হচ্ছে যে প্রারম্ভিক মজুদ, অর্থাৎ তুমি যে ব্যবসায় পণ্য ধরো সেল করবো, অর্থাৎ তুমি ধরো মোবাইল সেল করো, এখন তোমার মোবাইল মজুদ আছে, তো মোবাইলগুলো তো তুমি 1,000, মানে এটা এটা হইতে পারে যে মোবাইলগুলো তোমার না, 4-5টা মোবাইল, এটা তুমি আগে থেকে কিনছো না, গত বছর কিনছো হইতে পারে, এটা এখন প্রারম্ভিক মজুদ আছে আর কি। তো এটা হচ্ছে তোমার ক্রয়, অর্থাৎ তুমি এটা কিনছিলে, মানে এক প্রকার ব্যয়, বুঝছো? তো সেটা আমরা প্রারম্ভিক মজুদ হিসাবে ধরি, ব্যয় হিসাবে ধরি, অর্থাৎ পূরণ ব্যয় হিসাবে ধরি। প্রারম্ভিক মজুদ যখন বলি সেটা একটা পুরনো ব্যয় সাধারণত। প্লাস নিট ক্রয়, অর্থাৎ পুরনো ব্যয়ের সাথে তুমি নতুন বছরে কী কী যোগ করতেছো। তোমার মনে করো একটা মোবাইল কিনছো, তুমি আগে কিনছিলে, এখন তুমি আরও 3টা মোবাইল কিনছো এই বছরে, এটা মানে এতটুকু তোমার কিনছো, তো মাইনাস সমাপনী মজুদ পণ্য বা মাইনাস সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ এর মানে হলো যে কী বলে, সমাপনী মজুদ পণ্য মাইনাস করতেছো, মাঝখানে তুমি 2টা মোবাইল সেল করে দিলা। তো 2টা মোবাইল সেল করো আর 2টা মোবাইল তোমার কাছে আসে, তো তোমার 4টা থেকে 2টা মোবাইল আসে, তো 4 - 2 তোমার সমন্বিত করা হবে 2 মানে সমন্বিত করা বলতে মূলত এই বিষয়টাকে বোঝায়। তো এখন তোমাদের একটা পুরো একটা ডিটেল উদাহরণ দিছি ভাই, সমন্বিত ক্রয় জিনিসটা কি, কেন প্রারম্ভিক মজুদ ও সমাপনী মজুদ একসাথে সাধারণত রেওয়া মিলে আসে না, কেস স্টাডিটা করি। মানে আমরা ভাই একজন কাল্পনিক চরিত্র চিন্তা করি, ধরো ওনার নাম হচ্ছে মিস্টার মোকলেস। উনি একজন সাধারণ চিল মানুষ, উনি একজন একমাত্র ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। তো উনি সাধারণত টুকটাক ট্যাবের ব্যবসা করার ইচ্ছা করলো আর কি। আমরা তো অনেকে মোবাইলের সেকেন্ড হ্যান্ড ব্যবসা করি, উনি চিন্তা করলো যে একটু মানে আমার দৃষ্টিভঙ্গি প্রসার করে আমি একটু ট্যাবের ব্যবসা করব। তো তিনি কি করলেন, ধরি 2023-এ মিস্টার মোকলেস জানুয়ারিতে মজুত রাখলেন, তার কাছে 4টা ট্যাব তিনি গত বছরই কালেক্ট করে রাখলেন। তার প্রত্যেকটার দাম নিম্নরূপ। এই দেখো ভাই, আমার ড্রয়িং কিন্তু অনেক বাজে, এগুলো লাগতেছে ট্যাব না টিভি, এটা তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এগুলো ট্যাব, ধরো না ওগুলো ট্যাব। তো ধরো একটা ট্যাবের দাম 5,000, আরেকটা 4,000, আরেকটা 10,000, আরেকটা 12,000। তো এই 4টা ট্যাব তার কাছে 2023-এর শুরুতে মজুদ আছে। এখন ধরো তিনি তার বিকৃত বিজ্ঞাপন ছাপালেন বিভিন্ন বন্ধুদের দ্বারা, মানে বিভিন্ন যারা ট্যাব কিনতে ইচ্ছুক তাদেরকে তাদের নিজের ব্যবসার ব্যাপারে জানালেন। তার কি হলো, 2টা ট্যাব সেল হলো জুন মাস নাগাদ। জুন মাস নাগাদ 2টা ট্যাব সেল হলো। কোন 2টা সেল হলো, এই দেখো, এই ট্যাবটা 2 নম্বর ট্যাব আর 4 নম্বর ট্যাবটা, এগুলোর দাম কিন্তু এটার বডিতে লেখা আছে 4,000 টাকা। 4,000 টাকার ট্যাব আর 2,000 টাকার ট্যাবটা সেল হলো জুন মাস নাগাদ। এখন জুন মাস নাগাদ তিনি যে বিক্রয় করলেন, এগুলো তো তার মানে ক্রয়, অর্থাৎ কেনার সময় এগুলো প্রাইস ছিল, সেটা তো তার বিক্রয় মূল্য না। বিক্রয় মূল্য হলো তার যে 1,000 টাকা লাভ, অর্থাৎ তিনি 4,000 টাকার ট্যাবটা আরও 1,000 টাকা লাভে বিক্রি করলেন, অর্থাৎ 1,000 টাকা অ্যাড করে বিক্রি করলেন, যেটা তার মুনাফার অংশ, সেটা 5,000 টাকা। অর্থাৎ 5,000 টাকায় 2 নম্বর ট্যাবটা বিক্রি করলেন, আর 4 নম্বর ট্যাবটা আরও 500 টাকা লাভে বিক্রি করলেন মুনাফায়, অর্থাৎ 500 টাকা মুনাফা বলতে 2,000 প্লাস 500, 250 টাকায় বিক্রি করলেন। তো তার টোটাল কত হয়, টোটাল কত টাকা বিক্রি করলেন, তিনি টোটাল 7,500 টাকা ট্যাব বিক্রি করলেন, ঠিক আছে? তো এখন মজুদ ট্যাবের মূল্য, অর্থাৎ তার কাছে অলরেডি যেগুলো ট্যাব মজুদ ছিল না, 1 নম্বর আর 3 নম্বর ট্যাবটা তো এখনও আছে, যেগুলোর প্রাইস বেশি সেগুলো তো এখনও আছে। 15,000 টাকা যেগুলোর ক্রয় মূল্য ছিল, এগুলো তো এখনও অবিকৃত আছে, এগুলো তার মজুদ আছে, ঠিক আছে? বছর জুন মাস নাগাদ তার এগুলো 15,000 টাকা আছে। এখন তিনি কি করলেন, যে 7,500 টাকাটা দিয়ে তিনি কি করলেন, মিস্টার মোকলেস বিক্রিত অর্থের মধ্যে 4,000 টাকা নিয়ে কিনলেন, আরও 2টা ট্যাব কিনলেন, 2,000 প্লাস 2,000, 4,000 টাকা, অর্থাৎ তার যে মুনাফা ছিল 7,500 টাকা, তিনি সেখান থেকে 4,000 টাকা আলাদা করলেন, তো সেটা দিয়ে আরও 2টা ট্যাব কিনলেন, 2,000 টাকা 2,000 টাকা
ট্যাব কিনলেন, চিন্তা করলেন যে আমি গতবার 500 টাকা লাভ দিয়ে বিক্রি করছি 2000 টাকার ট্যাবটা, এবার আমি 2000 টাকার ট্যাব কিনবো এবং সেটা আমি 1000 টাকা লাভে বিক্রি করবো, অর্থাৎ 3000 টাকা লাভে বিক্রি করব। তো আমার লাভ বাড়বে না? তো তিনি এটা মানে কিনলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হলো তার বছর শেষ নাগাদ তা অবিকৃত। অর্থাৎ তিনি যে নতুন দুইটা ট্যাব কেনার সিদ্ধান্ত এটা তার ভুল ছিল, মানে এটা তার ভুল ছিল, কোনো কারণে তার ট্যাবগুলো বিক্রয় হয়নি। তো এটা তার লস, অর্থাৎ মিস্টার মুকলেস একটা বড় দুর্বিষহ সিচুয়েশনে পড়ে গেলেন আর কি, তার প্ল্যান অনুযায়ী বড় দুর্বিষহ সিচুয়েশনে পড়ে গেলেন। যাই হোক, তো এখন আমি বুঝাবো কোনটা সমন্বিত ক্রয়, কোনটা নিট ক্রয়, কোনটা প্রারম্ভিক মজুদ, কোনটা সমাপনী মজুদ। এই দেখো ভাইয়া, বছরের শুরুতে যে 4টা ট্যাব ছিল এটার মোট দামটা তোমরা নির্ণয় করো দেখি। 5000 প্লাস 4000 প্লাস 10,000 প্লাস 2000, 21,000 টাকা না? তো এটা হচ্ছে 2023-এ তার প্রারম্ভিক মজুদ, ঠিক আছে? প্রারম্ভিক মজুদ তার এত টাকা, 21,000 টাকার ট্যাব ছিল। এখন তিনি জুন মাসে বিক্রি করছিলেন, অর্থাৎ বিক্রিটা আমাদের ইম্পর্টেন্ট, আমি তো উদাহরণ যে তোমাদের দিই 7,500 টাকা। এখন তিনি জুন মাসে আরও কিন্তু দেখো ভাইয়া 4,000 টাকা, অর্থাৎ তার বিক্রিত মূল্য থেকে 4,000 টাকা ব্যবহার করছিলেন, অর্থাৎ তিনি আরও 2টা ট্যাব কিনছিলেন। এখন চিন্তা করো ভাইয়া, তার প্রারম্ভিক মজুরটা বাড়বে না? অর্থাৎ অলরেডি 2টা সেল হয়ে গেছে, এবং তার আরও 2টা তিনি কিনলেন। এখন তার প্রারম্ভিক মজুরটাও বাড়বে না, তার মজুরটা বাড়বে না, অর্থাৎ 4,000 টাকা। এখন তুমি চিন্তা করো, দেখো, তুমি এখান থেকে করে দাও 15,000, মানে এই 4,000 আর 2,000টা মাইনাস করে দাও, 15,000 টাকা। এই দুটো ট্যাব 15,000 টাকা জুন মাস পর্যন্ত মজুদ আছে, এই দুটো 15,000 টাকার ট্যাব বিক্রি হয় নাই। এখন তুমি এটার সাথে 4,000 টাকা অ্যাড করো, ক্রয় মূল্যের হিসাবে ধরো আর কি, তো 19,000 টাকা। তার বছর শেষ নাগাদ সমাপনী মজুদও আছে 19,000 টাকা, যেগুলো আর 4টা ট্যাব বিক্রি হয় নাই। অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বর ট্যাব বিক্রি হলো, নতুন যে ট্যাব দুটো কিনছেন এর সাথে 1 নম্বর আর 3 নম্বর ট্যাব বিক্রি হয় নাই। তার টোটাল সমাপনী মজুদ আছে 19,000 টাকা। এই দেখো, বড় 19,000 টাকা। এখন ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ দিয়ে দাও, তো দুটার একটার সাথে তো ওভারল্যাপ করতেছে। মানে ধরো দুটার প্রাইস একটার সাথে তো ওভারল্যাপ করতেছে, অর্থাৎ 21,000 টাকার যে কথা, 21,000 টাকার অংশ এই 19,000 টাকার আছে, আর 19,000 টাকার অংশ এই 21,000 টাকায় আছে। তো সেটা তোমার ডাবল প্রাইসটা হয়ে যাবে না? অর্থাৎ সেটা তো তোমার সম্পদের আসল হিসাব বের করে দিবে না, বুঝতে পারছো? এই কারণে কোনো রেওয়া মিলে শুধু একসাথে প্রারম্ভিক মজুদ আসবে অথবা সমাপনী মজুদ আসবে, দুইটা একসাথে কখনোই আসবে না। এখন সাথে আমরা কেন সমাপনী মজুদটা বর্জন করি? কারণ সাধারণত এই আমরা যে নিট ক্রয়, অর্থাৎ যে আমি আরও 4,000 টাকা খরচ করে, সরি মোকলেস ভাই, আমি না, মোকলেস ভাই যে আরও 4,000 টাকা খরচ করে আরও দুটো ট্যাব কিনলেন, এগুলোর সাথে কিন্তু তার এই খরচটা কিন্তু সমন্বয় হয়ে যাচ্ছে না? এটার কিন্তু এই টাকাটা তো একই কথা, মাঝখানে কী বলে, মাঝখানে আর 6,000 টাকার ট্যাব গেল গা, বিক্রি হয়ে গেল, আর এটার মধ্যেই তো তার সম্পদের পরিমাণটা চলে আসতেছে। তো আমরা তো ভাইয়া রেওয়া মিলে ক্রয় আর প্রারম্ভিক মজুদ আলাদা করেই ধরি, ঠিক আছে? প্রারম্ভিক মজুদ ধরলাম, ক্রয় ধরলাম, বিক্রয় ধরলাম, এখন সেখানেই তো 3টা সমন্বয় হয়ে যায়। অর্থাৎ ধরো বিক্রির পার্টটা বিক্রয়ে চলে গেল, ক্রয়ের পার্ট, নতুন কেনার পার্টটা ক্রয়ে আসলো, আর প্রারম্ভিক মজুদ আগে থেকে যত ছিল সেটার পার্ট সেখানেই থেকে গেল। এখন ধরো বিক্রয় হলো ক্রেডিট, প্রারম্ভিক মজুদ হলো ডেবিট। এখন প্রারম্ভিক মজুদ থেকে তুমি যদি বিক্রয় বাদ দাও, তো যেই ট্যাবটা সেল হয়ে গেছে ওটা তো চলে গেল, আর বাকি যেই ট্যাবটা অ্যাড আসছে সেটা তো সমন্বয় হয়ে ক্রয়ে চলে আসলো, বুঝছো? মানে ডেবিটে আবার ক্রয়ে নতুন ট্যাবগুলোও তো চলে আসতেছে, তো সেভাবে তো সমন্বয় হয়ে যাচ্ছে। তো সে কারণে সমাপনী মজুদ তুমি যদি অ্যাড করে দাও রেওয়া মিলে, সেটা একটা এক্সট্রা হয়ে যাচ্ছে না? এখানে তো হিসাবটা মিলবে না। এই কারণে বুঝছো ভাইয়া, এই কারণে বুঝছো আমরা মেইন কারণ আমরা যারা অ্যাকাউন্টিং করি, মানে অ্যাকাউন্টিং যারা মানে অ্যাকাউন্টিংয়ের যারা প্রবর্তক, অ্যাকাউন্টিংয়ের যারা মানে ডেভেলপ করে, বিভিন্ন মনীষী যারা অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন সূত্র দ্বারা সমৃদ্ধ করছেন, তারা কেন এই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আলাদা করছেন, বুঝতে পারছো? এখন যখন আমরা সমন্বিত খরচের বিষয় চিন্তা করি, খরচ বারবার বলছি, সমন্বিত ক্রয়ের ম্যাথ যখন করি, তখন কি হয়ে থাকে, তখন আমরা প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় এটা অলরেডি একসাথে সমন্বয় করে ফেলিস মাইনাস সমাপনী মজুদ পণ্য। এ কারণে তখন তুমি শুধু সমাপনী মজুদ পণ্যের সাথে যে ক্রয়ের অংশটা বাকি আছে, অর্থাৎ মজুদ পণ্য না, মজুদ পণ্য এটা অলরেডি হিসাব হয়ে গেছে, তো সেটা সমাপনী মজুদ পণ্যের সাথে তুমি অ্যাড করতে হবে, মানে পারবা রেওয়া মিলে। অর্থাৎ সমাপনী মজুদ পণ্যে তোমার বাকি অংশটা আছে, সম্পদের বাকি অংশটা আছে, আবার তুমি যতটুকু টাকা ক্রয় করছো, তোমার যে এক্সট্রা ব্যয় হয়েছে, বিক্রয়টা তো বিক্রয় গেছে গা, সেটাও আলাদা করে যোগ করে নেওয়া হয় এখানে। সেখানে কোনো ধরনের দুইটা হিসাবের ক্ষেত্রে ওভারল্যাপ হয় না। মানে ধরো একটা খরচ একদিকে একবার আসলো, আরেকবার ডাবল হয়ে 2বার এসে গেল, তাহলে তো অঙ্কটা হচ্ছে না, এটা ওভারল্যাপ হয় না।
বুঝছো ভাইয়া, এটাই হলো সমস্ত এই পুরো একটা জটিল আগামাথাচার কেস স্টাডির গোজামিল। অর্থাৎ তোমাদের আমি শুধু এটা লিখছি, মানে আমি আর অন্য কোনো স্যারকে দিলে তো ওনার একটু ভালো ইয়ে করতে পারতো, তো আমি নিজের মতো চেষ্টা করছি আর কি, যেহেতু আমার এই মানে এই ক্লাসটা স্কেজুয়ালে ছিল আর কি। তো এটাই হলো মূলত সমস্ত সমন্বিত ক্রয়ের গোজামিল। আর এইভাবেই প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ কখনোই একসাথে রমিল আসে না, বুঝতে পারছো ভাইয়া? তো এটাই এই ওয়ান শট ভিডিওটা ছিল সমন্বিত ক্রয় সংক্রান্ত। আশা করি সমন্বিত ক্রয় জিনিসটা কি এটা বুঝতে তোমার সামনে থেকে তেমন কোনো অসুবিধা হবে না। তো ভাইয়া অলরেডি আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিছি আমরা সামনে কোর্স আনতেছি, একটা রিজনেবল প্রাইসে কোর্সটা আনবো, এবং তোমরা যারা ইন্টারেস্টেড তারা তখন আমরা তোমাদের বলে দিব, অ্যানাউন্স করে দেবো, তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো, আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। আর ভাইয়া আমাদের পড়ার মেথড সম্পর্কে যে কোনো রিকমেন্ডেশন, যে কোনো কমপ্লেন থাকলে বিনা দ্বিধায় ভাইয়া, আলতু ফালতু কমেন্ট করবো না, মানে অনেস্ট কোনো কমেন্ট থাকলে বিনা দ্বিধায় করবা, এবং আমরা সেই হিসাবে ফিডব্যাক নিয়ে আমাদের কন্টেন্টগুলো বেটার করবো। ভাইয়া ঠিক আছে, ভালো মতো পড়াশুনো করো, নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখো, ঠিক মতো ঘুম যাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ।